আশিস বাবু, আপনার কাছ থেকে আমি জিরো এফআইআরটা নিয়ে দেখলাম, আপনার কি মনে হয় এটা লাভ হলো না ক্ষতি হলো, ভালো হলো না খারাপ হলো? সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে অতি অবশ্যই লাভ হলো, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো নয়, এখনও সেই জায়গায় এসে পৌঁছয়নি। আজকে আপনি ইন্টারনেটের মাধ্যমে এফআইআর লঞ্চ করতে পারবেন, কিন্তু যারা তদন্ত করবে তাদের জন্য এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো নেই, বিশেষ করে এই দেশে, যে এতে কেসের সংখ্যা অনেক বাড়বে এবং মানুষের এবং এর সাথে কোনটা সঠিক কেস কোনটা বেঠিক কেস এই ডিফারেন্সিয়েশন কিন্তু আফটার ইনভেস্টিগেশন হওয়ার পরে অনেক সময় সেটা কোর্টেও চলতে থাকে। সেই লড়াই চলতে চলতে আলটিমেটলি যখন লাস্ট যে ভার্ডিক্টটা আসে, যখন কেউ মানে সেটা চার্জশিট অ্যাকসেপ্টেড হবে না কোয়াস্ট হবে, সেই অবধি কিন্তু এই তদন্তর একটা বড় প্রক্রিয়া যতক্ষণ চলবে। এবং আজকে আমার মনে হয় কোনো থানাতে যদি মাসে 100 কেস হতো আগে, সেটা অন্তত ডাবলে গিয়ে পৌঁছবে। এবং আমাদের দেশে বিশেষ করে এটা, যেহেতু আমরা রাজনীতির বাইরে কেউই নয়, আমার মনে হয় এই মানে এফআইআর এবং পাল্টা এফআইআর এটাও কিন্তু একটা বড় একটা কিন্তু অঙ্গ। এবং এটার ক্ষেত্রে আলটিমেটলি সব থেকে বড় ভিকটিম আমার মনে হয় পুলিশ। এদের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে, মানে পুলিশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, কঠিন সময় অপেক্ষা। এখানে তো সবচেয়ে বড় একটা বিষয় যেটা হচ্ছে, বর্তমানে আপনি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন, বিজেপি তো লাগাতার অভিযোগ করে যে তৃণমূল না বললে, তৃণমূলের অফিসাররা না বললে, মাফ করবেন, পুলিশের অফিসাররা না বললে তৃণমূলের সাথে কাজ করছে। এটা তো অবভিয়াসলি এটা সত্য। মানে পুলিশ, আমি আগেই বলেছি, পুলিশ রাজনীতির বাইরে নয়। পুলিশ প্রথম কথা, আমাদের আগেও এটা ছিল যে এফআইআর হলে পুলিশকে সেই তদন্ত নিতেই হবে, এটা সুপ্রিম কোর্টের ডিরেকশন ছিল। এটা এখন আইনের মাধ্যমে এটা এস্টাবলিশড হচ্ছে, নতুন আইন এসছে। দেখুন, যুগের সাথে সাথে আইনেরও পরিবর্তন হয়, আমরাও পরিবর্তিত হই। এটা গভর্নমেন্ট এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। আগেও সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু তারপরেও দেখা যেত বিভিন্ন সময় আমাদের হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের কাছে দৌড়তে হতো। তো কিন্তু এটা করা হয়েছে মানুষের সুবিধার জন্য। আগামী দিনে এই এক্সপেরিমেন্টটা বা আগের যত দিন যাবে, কতটা এটা মানে কতটা আমাদের সুফল আমরা পাবো, একটু সময় গেলে আমরা বুঝতে পারবো। ঠিক। অনির্বাণ, কি মনে হচ্ছে নতুন এই আইন এবং তার পাশাপাশি আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, এই আলস্য এফআইআর করার আলস্য কি দরকার? কালকে আসুন, পরশু আসুন, মিটিয়ে নিন, তৃণমূলের নেতাই তো, এদের সাথেই থাকতে হবে, এই হ্যাবিটটা কি এবার যাবে? আচ্ছা, দুটো পার্টে উত্তর দিই। একটা তো রাজনৈতিক দিকটা রয়েছে, আর একটা খুব বাস্তব জায়গা থেকে বলছি, যেহেতু আমি একজন প্র্যাকটিসিং লয়ার, ক্রিমিনাল ল নিয়ে বেশি কাজ করতে হয়। একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হতে চলেছে। একটা শব্দ বলতে হলে এটাকে প্যান্ডেমোনিয়াম বলে। দেবাশিস বাবু যদিও আমার বিপক্ষ রাজনৈতিক মতের ব্যক্তি, কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতার জায়গা থেকে যেগুলো বললেন একদম ঠিক কথা বলেছেন। পুলিশ শুধু ওভারবার্ডেন হতে চলেছে তাই নয়, গোটা কোর্টের যে সিস্টেমটা। পুলিশ ওভারবার্ডেন হবে কি করে? মানে বলছি, আমি মেল করে তো এফআইআর লজ হবে না, মেল করে তো তোমার অভিযোগপত্রটা দিলে সেটা এফআইআর এ কনভার্ট হবে কি হবে না, তার তো রিজনেবল গ্রাউন্ডস থাকবে। চিঠি লিখে, মানে আমি বলছি মুরগি চুরির জন্য যে এফআইআর অনেক সময় হবে না, সেটা তো ভায়াবল। হ্যাঁ, তোমার চিঠি লিখে পুলিশ ধরো নিচ্ছে না এফআইআর, কিন্তু তুমি চিঠি লিখলে, চিঠি লিখে সেই অভিযোগ জিডি করিয়ে যদি তাতেও রাজি না হয়, কোর্টে গিয়ে এফআইআর করানোর পদ্ধতি আগেও ছিল, সেটা সিআরপিসিতে ছিল, সেটা নতুন করে অ্যামেন্ড করার কোনো বাধা ছিল না। গোটা জিনিসটা পাল্টে দেওয়ার, এই যে 30শে জুন অবধি 3টে আইন, তার কার্যকারিতা 30শে জুন অবধি রয়েছে। গোটা ভারত জুড়ে ট্রায়ালের মামলা যত রয়েছে, কয়েক লক্ষ পেন্ডিং মামলা রয়েছে, চলছে, শুরু হবে, এখনও শুরু হয়নি, সবটা মিলিয়ে বলছি গোটা ভারত জুড়ে কয়েক লক্ষ এরকম ক্রিমিনাল ট্রায়াল পেন্ডিং মামলা রয়েছে, যেগুলি পুরনো আইন যে 3টে, সেই আইনে চলছে, চলবে, আগামী দিনেও চলবে। 10 বছর, 15 বছর, 20 বছর ধরে চলতে পারে, এরকম একাধিক মামলা থাকবেই, লক্ষ লক্ষ মামলা। তার সঙ্গে যুক্ত হবে নতুন 3টি আইনের আরও প্রথমে কয়েকশো, তারপর হাজার, তারপর কয়েক লাখ মামলা। এবং তুমি ভাবো, একটা কোর্টে একজন জাজের ঘরে ধরা যাক, আমি উদাহরণস্বরূপ বলছি, এখন একটা মামলা হবে সিআরপিসি আইপিসি এভিডেন্স অ্যাক্টে, তারপরে একটা মামলা হবে এই মনুসংহিতা না কি সংহিতা ইত্যাদি সেই আইনগুলোতে, আবার একটা মামলা হবে সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট আইপিসি দিয়ে। এই যে প্যান্ডেমোনিয়াম, দেখো, তুমি কথা বলার সময় মনুসংহিতা ইত্যাদি তুমি আনলে, প্রবলেমটা হচ্ছে নরেন্দ্র মোদি এবং বিজেপি এই জিনিসটা। আমি ওটাতে যাচ্ছি না, মানে ভারতবর্ষে না, এই কারণে বলছি, এখনো যাইনি, আমি তৃণমূল কংগ্রেসের আইনজীবী যারা রয়েছেন, আমি বিজেপি তৃণমূলে পড়ে রাইট টু প্রোটেস্ট আছে। আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকে তোমাকে বলছি না, প্র্যাকটিক্যাল জায়গা থেকে বললে তুমি এটাকে মনুসংহিতা, এই কোর্টে শুনে নাও, কোর্টে এবং হাসপাতালে, থানা, কোর্ট, হাসপাতাল, এই জায়গায় যে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষকে প্রতিনিয়ত যেতে হয়, তারা যেতে বাধ্য হন, তাদের যারা কোর্টে যেতে চলেছেন বা যান প্রত্যেক দিন মামলার কাছে
যেতে হচ্ছে, যারা উকিল, যারা মুহুরি, যারা জাজ, প্লাস যারা লিটিগেন্ট, যারা মক্কেল, তারা যারা যান, তাদের যে কি অবস্থা হতে চলেছে সেটা এক্ষুনি তোমরা বুঝতেও পারছো না হয়তো। আমি সেই প্র্যাকটিক্যাল জায়গা থেকে তোমাকে বলছি যে জিরো এফআইআর এর পদ্ধতি আগেও ছিল, সুপ্রিম কোর্টের ডিরেকশনে ছিল, তার সঙ্গে সবার জন্য ছিল না তো, না তার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে যে ইমেল করে করা যায়। আমাকে অনির্বাণ একটা কথা বলো, এটা আমি বোঝার চেষ্টা করছি। ধরো ভাঙড়ে তোমার বন্ধু বান্ধব, মানে তোমার রাজনৈতিক যারা সহকর্মী, তারা একজনকে মেরে পাট করে দিয়েছে, তার স্ত্রীকে সম্মানহানি করেছে, তারা পালিয়ে গেছে ওই যে যাদের নাম তুমি বলো, কি নাম, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা, এদের রাজত্বে। সেখান থেকে গোঘাট পুলিশ স্টেশন, গুয়াহাটি পুলিশ স্টেশন বা নয়ডা পুলিশ স্টেশন থেকে যদি একটা এফআইআর সে লজ করে এবং সেটা ট্রান্সফার হয় ভাঙড়ে, পোলের হাটে, অসুবিধাটা কোথায়? সেটা তো আগেও হতো। কোথা থেকে প্রভিশন তো জিরো এফআইআর আগেও ছিল রে বাবা। আরে তোমরা তো হাফ অফ দ্য টাইম করতে দিতে না। আগে কিভাবে হতো? এটাই তো বলছি, এটা কি তুমি এমপাওয়ারমেন্ট বলছো না, ক্ষমতায়ন বলছো না, যে একজন মেল করে বা এসএমএস এ বা ফোনের মাধ্যমে বলছে যে আপনাকে কিন্তু এইটা এফআইআর হিসেবে ট্রিট করতে হবে। এসএমএস ফোনের কোনো প্রভিশন নেই, ইমেলের কথা বলছো তো? না ভার্বাল প্রভিশন আছে। আরে ভার্বাল প্রভিশন কি মুখে বলে দেবে? কাকে বলবে? যে এখানেও ধরো এফআইআর লজ করতে হলে পুলিশকে যদি মুখে বলে, পুলিশ যদি মনে করে যে সে লিখতে পারছে না, সে রাইটার দিয়ে লেখাবে, স্ক্রাইব দিয়ে লেখাবে, এই অপশনগুলো আগে থেকে পুলিশ কোঅপারেট করবে তো। এবার যদি এখানেও না করে কি করবে? পুলিশ এখানেও যদি ধরো ইমেলটা এলো, ইমেলটা ডিলিট করে দেবে, কি করবে? খুব ভ্যালিড পয়েন্ট, খুব ভ্যালিড পয়েন্ট। অনেকগুলো না করার রোগ আগে যেমন ছিল এরপরেও থাকবে। আইন যতই বদলানো হোক সন্ময়দা, বদলাবে না যদি না অনির্বাণরা ফোনে বা অনুব্রত মণ্ডলরা টেলিফোনে বলে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দেয় আনারুলকে গ্রেফতার করতে হবে, এখনো করবে না। ঠিক এই কারণেই কথায় কথা বাড়ে। এবং খুব সুন্দর করে অনির্বাণের এই পয়েন্টটা নিয়েই আপনার কাছে আসছি আমি। কি লাভ হবে? আলটিমেটলি ডিসাইড তো করবে তৃণমূল নেতারা, মেলটাকে মুছে দেবে না করবে। সেটা হচ্ছে আমার অনেকগুলো জিনিস, এই নতুন আইন সম্বন্ধে আমার নতুন একজন সাধারণ মানুষ হিসেবে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নের আগে বলি, বেসিক্যালি পলিটিক্যাল ইন্টারফারেন্স অর্থাৎ যে কোনো ক্ষেত্রে পুলিশকে দিয়ে হিউমিলিয়েট করা, হ্যারাস করা, দিনের পর দিন ঘোরানো, পার্টি অফিস থেকে লিখে নিয়ে আসুন, অমুক নেতাকে বলুন, এই জায়গাটা একটু কমবে, এটা একটা দিক। কিন্তু আবার অন্যান্য দিকও আছে। পলিটিক্যাল ইন্টারফারেন্স থ্রু পুলিশ, এখানে একটা কমার জায়গা রয়েছে। অ্যাডভোকেটদের কাজ বাড়বে, অ্যাডভোকেটরা চট করে মেলটা করে দেবেন তার মক্কেলের হয়ে, কিন্তু অ্যাডভোকেটকে তার জন্য আবার ফিস দিতে হবে। গ্রামের মানুষ কজন অনলাইন করতে পারবে? এটা কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন। উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত, যারা পড়াশোনা জানে, যারা অনলাইন ব্যবহার করতে পারে, যারা নেট ব্যবহার করতে পারে, টুক করে একটা মেল করে লিপিবদ্ধ করে দিল, কিন্তু তারপরও তার ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশের হাতে থেকে যাচ্ছে। এটা একটা দিক। নির্ভর করবে সবটাই যিনি আইনটাকে ব্যবহার করবেন। অর্থাৎ আমি মেলটা করলাম, কিন্তু আলটিমেটলি তো পুলিশের হাতে টোটাল রেসপন্সিবিলিটিটা থেকে গেল, সেই সেখানে কি ব্যবহার করবে সেটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে ভুল ব্যবহারের দিকটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার ময়ূক আপনার উপর একটা রাগ থাকলো, তোমার উপর কোনো একটা রাগ থাকলো, আমি চট করে একটা মেল করে ময়ূক রঞ্জন ঘোষ সম্বন্ধে একটা এফআইআরটা করে দিলাম। হ্যাঁ, এমনিও করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে আমার হাতে মেলটা থাকলে অনেক। নুপুর শর্মার বিরুদ্ধে সারা দেশে কতগুলো এফআইআর দায়ের হয়েছে, আমি বলছি কতগুলো মেলে দায়ের হয়েছে। না, ঘটনাটা হচ্ছে সেটা তো একটা দিক, মানে ভুল ব্যবহারের দিকটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। পলিটিক্যাল বিহেভিয়ারটা অফ দ্য মানে পার্টিকুলার পুলিশ স্টেশন, সেই জায়গাটা একটু কন্ট্রোলের এই জায়গা একটা পয়েন্ট রয়েছে। কিন্তু আমি একটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে এখানে এই পার্টটা শেষ করব। সেটা হচ্ছে পুলিশের কাজ কিন্তু বাড়বে। দেবাশিস দা মানে রাইটলি পয়েন্ট আউট করছেন, প্রচুর কাজ বাড়বে। আমি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম, পুলিশ সমস্ত সারা ভারতবর্ষে সব রাজ্যেই পুলিশের অ্যাডিকুয়েট স্টাফ নেই। আমি দেখছিলাম পশ্চিমবঙ্গে যারা এই কাজটা বেসিক্যালি করবে তারা হচ্ছে এএসআই, তাদের হাতেই বেসিক ডিপেন্ডেন্সটা থাকবে। 3500 এএসআই পদে ভ্যাকেন্সি রয়েছে। এসআই পদে ভ্যাকেন্সি রয়েছে 65 রাজ্য পুলিশে। কলকাতা পুলিশে এএসআই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 1273, এসআই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 756। আমি বলছি অ্যাডিকুয়েট স্টাফ থাকলেও অ্যাডিশনাল স্টাফ রিক্রুটমেন্ট করে তবে এই আইনকে বলবৎ করার, মানে এটা আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছেন? আমি পশ্চিমবঙ্গে সব রাজ্যেই আছে, কিন্তু পশ্চিমবঙ্গের তথ্যটা আমার হাতে আছে।